আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই ইউটিউব চ্যানেলে। সো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকের পর্বে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 6 ইংলিশ। এটা কিনা পার্ট 6, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের পার্ট 6। তো দেখো, প্রথমে তোমাদের এখানে কি দেওয়া আছে, একটা প্যাসেজ দেওয়া আছে। আমি প্যাসেজটা পড়ে তোমাদেরকে সম্পূর্ণ অর্থ ব্যাখ্যা করছি, ঠিক আছে? এবং সেই অনুযায়ী যে সমস্ত কোশ্চেনগুলো এখানে আছে, আমি সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু তোমাদের সামনে, নির্ভুল যে অ্যান্সার বা উত্তর, সেটা কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট করব, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করলেই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়, ঠিক আছে? তো দেখো, প্রথমে এখানে কি বলা হচ্ছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলোস। অর্থাৎ এই প্যাসেজটাকে তোমাকে পড়তে হবে এবং এই প্যাসেজের রেসপেক্টে যে কোশ্চেনগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু তোমাকে সলভ করতে হবে। তো দেখো, এখানে প্যাসেজে কী বলা হচ্ছে, ফার্স্টে লেখা আছে 1001 নাইট, অর্থাৎ 1000 এবং এক রাত, ইজ আ কালেকশন অফ মিডল ইস্টার্ন ফোক টেলস কম্পাইলড ইন আরবিক ডিউরিং দ্য ইসলামিক গোল্ড এজ। অর্থাৎ এটি কালেকশন করা হয়েছিল কখন? মধ্যপ্রাচ্যের, মানে ফোকটেলস মানে অ্যাকচুয়ালি গ্রাম্য যেটা বলা হয় সেটাকে, কম্পাইলড ইন আরবিক ডিউরিং দ্য ইসলামিক গোল্ড এজেস। অর্থাৎ ইসলামিক যে এজটা ছিল, যে সময়টা ছিল মধ্যপ্রাচ্যের, সেই সময়ে কিন্তু এটা কালেকশন করা। ইট ইজ অফেন নোন ইন ইংলিশ এস, এটি প্রায় আমাদের ইংলিশে পরিচিত কীভাবে? দ্য আরাবিয়ান নাইটস, অর্থাৎ দ্য আরাবিয়ান নাইটস নামে। দ্য ওয়ার্ক was collected over many countries by various author, translator and scholar across West, Central and South Asia and North Africa। অর্থাৎ এই কাজটাকে কীভাবে কালেক্টেড করা হয়েছে না, বিভিন্ন অথর অর্থাৎ লেখকের দ্বারা, ট্রান্সলেটর মানে যারা অনুবাদক তাদের দ্বারা, যারা স্কলার তাদের দ্বারা, এবং অ্যাক্রস মানে কি, কোথার থেকে না, এটা ওয়েস্ট, সেন্ট্রাল অ্যান্ড সাউথ এশিয়া, অর্থাৎ সেন্ট্রাল মানে মধ্য এবং সাউথ মানে হচ্ছে দক্ষিণ, এশিয়া মানে তোমার আমাদের যে এশিয়া সেটা, অ্যান্ড নর্থ আফ্রিকা এবং উত্তর আফ্রিকা থেকে। দ্য বাল্ক অফ দ্য টেক্সট ইন আ প্রোস, অর্থাৎ এটা এতটাই ভারী, মানে একটা মোটা ভলিউমের গদ্য বই, ঠিক আছে? অর্থাৎ এটা গল্পে বই ছিল আগে। অল দ্য ভার্স ইজ অকেশনালি ইউজড ফর সং ইন রিডলস অ্যান্ড টু এক্সপ্রেস সিরিয়াস ইমোশন। অর্থাৎ এই যে মোটা বা পুরো বইটা, বাল্কি বইটা, এটা ইউজ করা হতো কিসের জন্য? অকেশনালি, অর্থাৎ অকেশনে, বিভিন্ন অনুষ্ঠানে, ঠিক আছে? এবং সিরিয়াস ইমোশনের উপর বেস করে কিন্তু এটা তৈরি করা হতো বা এটা তখন ইউজ করা হতো। সাম অফ দ্য স্টোরিজ কমনলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য আরাবিয়ান নাইটস, ইন পার্টিকুলার্স আলাউদ্দিনস ওয়ান্ডারফুল ল্যাম্পস। অর্থাৎ এখানে কিছু গল্পগুলোকেও জুড়ে দেওয়া হয়েছিল আরাবিয়ান নাইটসের মধ্যে, যেগুলো কী ছিল? আলাউদ্দিনের আচার্য প্রদীপ, আলিবাবা অ্যান্ড দ্য 40 থিভস, আলিবাবা এবং 40 চোর, অ্যান্ড দ্য 7 ভেগেস অফ সিনবাদ দ্য সেইলার। অর্থাৎ কী ছিল? 7জন সমুদ্রযাত্রী এবং সিনবাদের যে গল্প সেটা। ওয়ার নট পার্ট অফ দ্য আরাবিয়ান নাইটস, ইট ইজ অরিজিনাল আরবিক ভার্সন। এটা কী ছিল না? এগুলো কিন্তু আরাবিয়ান নাইটসের মধ্যে ছিল না, এগুলোর অরিজিনাল যে ভার্সন সেটা হচ্ছে কি আরবিক। দিস স্টোরিজ ওয়ার অ্যাডেড টু দ্য কালেকশন বাই অ্যান্টয়েন গ্যালেন্ট অ্যান্ড দ্য ইউরোপিয়ান ট্রান্সলেটর। অর্থাৎ এই গল্পগুলো কালেকশন অর্থাৎ সংগ্রহ করা হয়েছে অ্যান্টনি গ্যালেন্ডের এবং আদার যে ইউরোপিয়ান ট্রান্সলেটর ছিল তাদের দ্বারা। তো এই হচ্ছে তোমাদের গল্পের মূল বিষয়বস্তু। এরপরে যে সমস্ত কোশ্চেনগুলো দেওয়া আছে, আমি সমস্ত কোশ্চেন তোমাদেরকে পড়ে বুঝিয়ে দিচ্ছি এবং তার উত্তরগুলো আমি একবার তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, ফার্স্ট এটাকে কী বলা হচ্ছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশনস ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ উপরে যে টেক্সটটা আমরা একটু আগে পড়লাম, সেই টেক্সটের উপরে ডিপেন্ড করে এখানে কিন্তু যে সমস্ত কোশ্চেনগুলো দেওয়া আছে তোমাকে কিন্তু সেগুলো সলভ করতে হবে। 1 নম্বরে বলা হচ্ছে, দেখো, দ্য আরাবিয়ান নাইটস ইজ আ কালেকশন অফ। সেকেন্ড বলা হচ্ছে, ইন দ্য টেক্সট
ভার্স ইজ ইউজড ফর। নাম্বার 3 বলা হচ্ছে ওয়ান অফ দ্য ফেমাস ট্রান্সলেটর অফ আরাবিয়ান নাইটিস। তাহলে এই যে ড্যাশগুলো দেওয়া আছে এই ড্যাশ জায়গাগুলো কিন্তু তোমাকে পূরণ করতে হবে। দেখো এগুলো আমি কিন্তু সমস্ত কিছু খাতায় লিখেছি এবং আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছি, তোমরা জাস্ট একবার দেখে নাও। তো বন্ধুরা, যেমনটা আমি তোমাদেরকে একটু আগে বললাম আমি ঠিক তেমনটাই খাতায় লিখেছি। দেখো এখানে তাই লেখা আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তারপরে 1 নম্বরে দেওয়া আছে দ্য আরাবিয়ান নাইটস ইজ আ কালেকশন অফ, তোমরা এখান থেকে লিখবে দ্য মিডিল ইস্টার্ন ফোক টেলস কম্পাইলড ইন আরাবিক। ঠিক আছে, সেকেন্ডটা দেখে নাও। ইন দ্য টেক্সট ভার্স ইজ ইউজড ফর, কী হবে, সংস অ্যান্ড রিডলস অ্যান্ড টু এক্সপ্রেস সিরিয়াস ইমোশন। ঠিক আছে, তারপরে দেখো 3rd নম্বরে কী বলা হচ্ছে ওয়ান অফ দ্য ফেমাস ট্রান্সলেটার অফ দ্য আরাবিক নাইটিস অ্যান্টোইন্স গ্যালেন্ট, অর্থাৎ যেটা আমরা লাস্টের লাইনে পড়েছিলাম। ঠিক আছে, এবারে আমরা কিন্তু বিদায়ে যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলোতে মুভ করব। ঠিক আছে, তো আমরা এবারে কোশ্চেনে যাব, দেখে নেব কী কী আছে। তো বন্ধুরা দেখো এখানে বিদায়ে কী দেওয়া আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নাম্বার 1 দেওয়া আছে হোয়েন ওয়াজ দ্য আরাবিয়ান নাইট কম্পোজড। ঠিক আছে, তারপরে দেওয়া আছে ইন হুইচ ল্যাঙ্গুয়েজ হোয়াট ওয়াজ ইট অরিজিনালি রিটেন। অ্যান্ড নাম্বার 3 দেওয়া আছে কি হাউ ডিড দ্য ইংলিশ ট্রান্সলেটর অফ দ্য আরাবিয়ান নাইটস ডিফার ফ্রম দ্য অরিজিনাল ভার্সন। ঠিক আছে, এই 3খানা কোশ্চেনের অ্যান্সার আমরা এবারে পরপর দেখে নেব। তো বন্ধুরা এবার দেখো বিদাগের ফার্স্ট কোশ্চেন কী বলা হয়েছিল, হোয়েন ওয়াজ দ্য আরাবিয়ান নাইটস কম্পোজড। ঠিক আছে, অর্থাৎ কখন এটাকে কম্পোজড করা হয়েছিল। তো দেখো দ্য আরাবিয়ান নাইটস ওয়াজ কম্পোজড ডিউরিং দ্য ইসলামিক গোল্ডেন এজ, যখন ইসলামিক গোল্ডেন এজ চলছিল। ঠিক আছে, ইসলামীয় যে সময়গুলো চলছিল মধ্যপ্রাচ্যে, তো সেই সময়ে কিন্তু এই দ্য আরাবিয়ান নাইটস কিন্তু কম্পোজড করা হয়েছিল। ঠিক আছে, সেকেন্ড কোশ্চেন আমাদের কাছে কী ছিল, সেকেন্ড কোশ্চেন ছিল ইন হুইচ ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজে ওয়াজ ইট অরিজিনালি রিটেন, অর্থাৎ এটার কোন ভাষাতে অরিজিনালি লেখা হয়েছিল। দেখো দ্য আরাবিয়ান নাইটস ওয়াজ অরিজিনালি রিটেন ইন আরাবিক, এটা আরবিকে লেখা হয়েছিল, অর্থাৎ আরবি ভাষায় লেখা হয়েছিল। 3rd নাম্বার কোশ্চেন আমরা মুভ করব। 3rd কোশ্চেনে কী বলা হয়েছিল, হাউ ডিড দ্য ইংলিশ ট্রান্সলেশনস অফ দ্য আরাবিয়ান নাইটস ডিফার ফ্রম দ্য অরিজিনাল ভার্সন। তাহলে এটাকে কী করে আলাদা করেছিল ইংলিশ ট্রান্সলেশন মানে তোমার অরিজিনাল ভার্সন থেকে। দেখো আমি অ্যান্সার কি লিখেছি, সাম অফ দ্য স্টোরিজ কমনলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য আরাবিয়ান নাইটস ইন পার্টিকুলার আলাদিনস ওয়ান্ডারফুল ল্যাম্প, আলিবাবা অ্যান্ড দ্য 40 thieves অ্যান্ড দ্য 7 voyages অফ সিনবাদ দ্য সেইলার। তারপরে দেখো ওয়ার নট পার্ট অফ দ্য আরাবিয়ান নাইটস ইন ইটস অরিজিনাল আরবিক ভার্সন, অর্থাৎ তার মানে কি দাঁড়াচ্ছে, এই যে লেখাটা আছে দ্য আরাবিয়ান নাইটস এগুলোর থেকে কিন্তু দ্য আরাবিয়ান তোমার কী হচ্ছে এখানে আলিবাবা অ্যান্ড 40 thieves এবং আলাউদ্দিনস ওয়ান্ডারফুল ক্যাম্প, এটা কিন্তু সম্পূর্ণ পার্টিকুলার অর্থাৎ আলাদা একটা রূপ ছিল। ঠিক আছে বন্ধুরা, তো আশা করি তোমরা বুঝতে পারলে। এবারে আমরা মুভ করব অ্যাক্টিভিটি 2-তে। তো দেখে নাও অ্যাক্টিভিটি 2-তে আমরা কী কী করেছি। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো অ্যাক্টিভিটি 2-তে কী বলা হচ্ছে, আইডেন্টিফাই দ্য অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ এখানে কী বলা হচ্ছে তোমাকে আইডেন্টিফাই করতে হবে এই যে সেন্টেন্সগুলো তুমি দেখতে পাচ্ছ এই সেন্টেন্সগুলোর বেস করে কোনটা কি সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। আমি একটু বলে নিই যে সেন্টেন্স কিন্তু 5 প্রকারের হয়, তোমরা যেমনটা উপরে দেখলে। এবার কে কেমন তার সংজ্ঞাটাও কিন্তু আমি দিয়ে দেবো, তোমরা একটু ধৈর্য সহকারে বুঝে নেবে। ঠিক আছে, এখানে 1 নম্বরে বলা হচ্ছে হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, হুডে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এটা কী হবে, এটা হবে তোমার এক্সক্লামেটরি সেন্টেন্স। ঠিক আছে, আমি খাতায় সব লিখে নিয়েছি, আমি তোমাদেরকে একবার পড়ে সেখানে গিয়ে বুঝিয়ে দিচ্ছি। সেকেন্ড বলা হচ্ছে কি হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি। থার্ড বলা হচ্ছে নীরাজ চোপড়া ওন গোল্ড মেডেল ইন টোকিও অলিম্পিক। ফোর্থ বলা হচ্ছে ওপেন দ্য ডোর। অ্যান্ড ফিফথ বলা হচ্ছে মে গড ব্লেস ইউ। তো দেখো আমি এগুলো সব খাতায় করেছি, আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমাদের যেমনটা আমি একটু আগে বললাম, ঠিক আছে, তো দেখো এখানে 1 নম্বরে আমাদের কী ছিল যে হুররে উই ওন দ্য ম্যাচ, এটা হবে কি অ্যান্সার তোমরা এরকম লিখবে, লিখবে কি এক্সক্লামেটরি সেন্টেন্স। কেন এক্সক্লামেটরি সেন্টেন্স, অর্থাৎ যে বাক্যের সাহায্যে আমরা দুঃখ, আনন্দ, বেদনা বা বিস্ময় প্রভৃতি আমরা প্রকাশ করে থাকি সেই বাক্যকে কিন্তু আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স বা বিস্ময়বাচক সূক্ষ্ম মানে বাচক বাক্য বলে থাকি। তো হুরুরে এখানে আনন্দের বিষয়, তো এটা হয়ে যাবে কি আমার এক্সক্লামেটরি সেন্টেন্স। তাছাড়াও
তোমরা এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ, যে বাক্যের মধ্যে এই চিহ্ন থাকে, বিস্ময়সূচক চিহ্ন, সেটা বা এক্সক্লামেশন থাকে, তাহলে কিন্তু সেটাকে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স বলে থাকি। নাও মুভ অন দ্য নেক্সট কোশ্চেন, দ্যাট ইজ কল নাম্বার 2, হোয়াট ইজ ইউর নেম। দেখো লাস্টে কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। আর আমরা জানি যে বাক্যের সাহায্যে প্রশ্ন করা হয়ে থাকে সেই বাক্যকে কিন্তু আমরা প্রশ্নবাচক বা কোশ্চেন বলে থাকি বা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে থাকি। তো এটা হয়ে যাবে কি আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে, অর্থাৎ প্রশ্নবাচক বাক্য। থার্ড দেখো, থার্ড কী বলা হচ্ছে, নীরাজ চোপড়া ওন গোল্ড মেডেল ইন দ্য টোকিও অলিম্পিক। অর্থাৎ নীরাজ চোপড়া জিতেছে কি, গোল্ড মেডেল, সোনার মেডেল জিতেছে টোকিও অলিম্পিকে। তাহলে এটা একটা স্টেটমেন্ট, বিবৃতি দেওয়া কারোর সম্পর্কে, কোনো ব্যক্তি বস্তুর সম্পর্কে যখন কোনো কিছু বলা হয়ে থাকে বা মনের ভাব প্রকাশ করা হয়ে থাকে, তাকে কিন্তু আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলি, বা এর বাংলা হচ্ছে কি, এর বাংলা হচ্ছে বিবৃতিমূলক বাক্য, ঠিক আছে, এটাকে কিন্তু আমরা স্টেটমেন্টও বলে থাকি। তো এটা আমার অ্যান্সার হয়ে যাবে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। ফোর্থ কী বলা হচ্ছে, ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। কাউকে তুমি আদেশ করছো বা রিকোয়েস্ট করছো, এটা কি হয়ে যাবে, ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যাবে। এটা কি হয়ে যাবে, ইম্পারেটিভ সেন্টেন্স। কেন না, যে বাক্যের সাহায্যে আমরা কাউকে আদেশ, উপদেশ, অনুরোধ করে থাকি সেটাকে কিন্তু আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলে থাকি। ফোর্থ দেখো, ফোর্থে কী বলা হচ্ছে, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, অর্থাৎ ঈশ্বর তোমার মঙ্গল করুন, ঠিক আছে। অর্থাৎ কারো সম্পর্কে কারো দীর্ঘায়ু কামনা করা, বা যখন আমরা কারো ভালো কামনা করি, ইচ্ছা বা প্রার্থনা কামনা করি, তাকে কিন্তু আমরা অপটেটিভ সেন্টেন্স বলি। তার মানে কি, যে বাক্যের সাহায্যে আমরা ইচ্ছা, প্রার্থনা ইত্যাদি প্রকাশ করে থাকি তাকে ইচ্ছাসূচক বা প্রার্থনাসূচক বাক্য বলে, অর্থাৎ অপটেটিভ সেন্টেন্স বলা হয়ে থাকে। তো আমি আশা করব তোমরা সকলে এটা ডিটেলস বুঝতে পারলে। এবারে কিন্তু আমরা নেক্সট কোশ্চেনে মুভ করব। তো বন্ধুরা, এবারে আমরা দেখে নেব অ্যাক্টিভিটি 3, ঠিক আছে। অ্যাক্টিভিটি 3তে কী বলা হচ্ছে, অ্যাড প্রেফিক্স টু দ্য ওয়ার্ড গিভেন বিলো অ্যান্ড মেক অপোজিট। অর্থাৎ এখানে তোমাকে প্রেফিক্স যোগ করে এর অপোজিট ওয়ার্ড তৈরি করতে হবে, ঠিক আছে। দেখো ফার্স্টে কী দেওয়া আছে, রেসপেক্ট, কমফর্টেবল, ফরচুন, ম্যাচিউর, ম্যাচিউর আর লিটারেট, ঠিক আছে। এটা আমি খাতায় করেছি, আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাক্টিভিটি 3, অ্যাডেড প্রেফিক্স টু দ্য ওয়ার্ড গিভেন বিলো অ্যান্ড মেক অপোজিট। রেসপেক্ট মানে সম্মান, রেসপেক্টে যদি বিপরীত আমরা করি তাহলে কী হয়ে যাবে, ডিসরেসপেক্ট, অর্থাৎ অসম্মান। তারপর হচ্ছে কি কমফর্টেবল, ঠিক আছে, তারপর হচ্ছে কমফর্টেবল, কমফর্টেবল, আর এর যে অপোজিট ওয়ার্ড সেটা হয়ে যাবে আনকমফর্টেবল, ঠিক আছে। কমফর্টেবল বাংলা শব্দের অর্থ হচ্ছে কি, যে কোনো কিছুতে স্যাটিসফাই থাকা, ঠিক আছে, কমফর্টেবল থাকা মানে কোনো অসুবিধা বোধ না করা, এরকম। তারপর দেখো ফরচুন, ফরচুন মানে হচ্ছে কি ভাগ্য, ঠিক আছে, বা সৌভাগ্য বলতে পারো। আর মিসফরচুন মানে হচ্ছে কি দুর্ভাগ্য। তারপরে দেখো, তারপরে বলা হচ্ছে ম্যাচিউর, ম্যাচিউর মানে পূর্ণাঙ্গ, আর ইমম্যাচিউর মানে অপূর্ণাঙ্গ। তারপর দেখো লিটারেট মানে শিক্ষিত, আর ইললিটারেট মানে অশিক্ষিত, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি তোমরা এটাও বুঝতে পারলে। এবারে আমরা পরের যেটা আছে সেটা একবার দেখে নাও বন্ধুরা। এরপরে আমরা মুভ করলাম অ্যাক্টিভিটি 4-এ, তোমরা দেখে নাও এখানে কী কী আছে, ঠিক আছে। অ্যাক্টিভিটি 4টা একটু দেখে নাও। দেখো এখানে বলা হচ্ছে ডেভেলপ দ্য ফলোয়িং আউটলাইন ইন আ স্টোরি, অর্থাৎ এই যে আউটলাইনগুলো দেওয়া আছে এগুলোকে তোমার ডেভেলপ করতে হবে, অর্থাৎ পূর্ণাঙ্গ রূপ দিতে হবে একটা স্টোরি রূপে। অ্যাড আ সুইটেবল টাইটেল, অর্থাৎ একটা তোমাকে সুইটেবল টাইটেল দিতে হবে, অ্যান্ড মোরাল টু ইয়োর স্টোরি, এবং তোমার স্টোরির একটা মোরাল দিতে হবে, ঠিক আছে, মোরাল দিতে হবে। তো দেখো এখানে কি বলা হচ্ছে, স্ট্যাক ওয়াজ ড্রিঙ্ক ওয়াটার, স্ট্যাক মানে একটা পুরুষ হরিণ, সে কী করছিল, ওয়াটার মানে জল পান করছিল। স দ্য ইমেজ অফ হিস হর্ন, সে কী দেখতে পেলো, তার শিংটা দেখতে পেলো। অ্যাডমায়ার দেম, তারপরে সে সেগুলোকে অনুভব করলো। ডিসলাইকড স্লেন্ডার লেগস, তার সে সরু পাগুলোকে সে কী করলো, সে মানে পছন্দ করলো। চেস্ট বাই আ প্যাক অফ উলফ, তারপরে একদল খেকশিয়াল তাকে ধাওয়া করলো। ওয়ান্স কস্ট ইন আ থিক বুশ, তারপরে তার যে শিংগুলো সেগুলো কিন্তু একটা ঝোপঝাড়ের মধ্যে আটকে গেছিলো। ল্যামেন্টেড, তারপরে সে মানে নিঃশ্বাস ত্যাগ করেছিল। তো এর উপর বেস করে তোমাকে লিখতে হবে। তো আমি গল্পটা সম্পূর্ণ আমার খাতায় লিখেছি, যেমন উত্তরগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তোমরা একবার জাস্ট সেটা দেখে নাও।
তো প্রিয় বন্ধুরা, তোমাদের যেমনটা আমি একটু আগে দেখালাম যে আইস্টাক অ্যান্ড হিজ হর্ন, আমি কি টাইটেল দিলাম, আইস্টাক অ্যান্ড হিজ হর্নস। কী লিখেছি দেখো এখানে আমি, ওয়ান্স আইস্টাক ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার ইন আ পুল, অর্থাৎ একটা পুকুরে সে এক সময় বা একটা জলাশয়ে সে এক সময় জলপান করছিল। হি স দ্য রিফ্লেকশন অফ হিজ হর্ন, সে তার যে শিং ছিল তার সেই শিংয়ের সেই প্রতিচ্ছবি সে দেখতে পেল ইন দ্য ওয়াটার, জলের মধ্যে। হি ফেল্ট প্রাউড, সে নিজেকে গর্বিত মনে করলো। হোয়েন হি স দ্য রিফ্লেকশন অফ হিজ লেগস হি ফেল্ট অ্যাশেন্ট, যখন সে তার পায়ের প্রতিচ্ছবি দেখতে পেল তখন সে কি অনুভব করলো, সে একটু লজ্জিত বোধ হলো। জাস্ট দেন, তারপরে হি হিয়ার দ্য ব্রেকিং অফ দ্য প্যাক অফ উলস, তারপরে সে শুনতে পেল কি একদল খেকশিয়ালের আসার শব্দ, ঠিক আছে। হি র্যান অ্যাওয়ে অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড, সে দ্রুত ছুটলো যত সম্ভব সে ছুটতে পারত। তারপরে দেখো, হিজ থিন লেগস হেল্পড হিম টু এসকেপ, তার সেই সরু বা সেই পাতলা যে পাটা সেটা কিন্তু তাকে দৌড়াতে সহযোগিতা করলো। হি রিয়ালাইজ দ্যাট হিজ আগলি লুকিং লেগস ওয়ার হিজ রিয়েল ফ্রেন্ড, সে অনুভব করলো এটা যে তার ওই পাতলা পাটি কিন্তু তার অ্যাকচুয়ালি রিয়েল ফ্রেন্ড, ঠিক আছে। তারপর দেখো, সুন হিজ বিউটিফুল হর্নস প্রুভড অ্যাজ এনিমি টু হিম, তারপরে তার সেই যে ইসেটা ছিল, শিংটা ছিল, সেটা কিন্তু তাদের মানে তার সেই মানে ইনেমি বা শত্রুর সাথে কিন্তু তাকে নিয়ে আসলো। দে গট ইন ট্যাগল্যান্ড ইন আ বুশ, অর্থাৎ ওই যে তোমার শিংগুলো ছিল সেগুলো কিন্তু কি হয়ে গেল, একটা ঝোপঝাড়ের মধ্যে আটকে গেল। হি ট্রাইড হিজ বেস্ট টু রিলিজ হিমসেলফ, অর্থাৎ সে যত সম্ভব চেষ্টা করলো যে নিজেকে সেখান থেকে সেভ করা বা রিলিজ করা, বাট হি কুড নট সাকসিড, কিন্তু সে সেখানে সফলতা পেল না। দ্য উলফ রিচড দেয়ার, সেখানে সেই শিয়ালগুলো পৌঁছে গেল। দে কিল্ড হিম, তারপর তাকে তারা মেরে ফেললো, ঠিক আছে। তো দেখো মোরালে কি বলা হচ্ছে, অল দ্যাট গিল্টার্স ইজ নট গোল্ড, অর্থাৎ সমস্ত চকচকে বিষয়বস্তু কিন্তু সোনা নয়। তো আশা করি বন্ধু তোমরা এটা বুঝতে পারলে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটা ক্লাস 6-এর পার্ট 6 ইংলিশ, ঠিক আছে। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে। আর আমি তোমাকে আরও একবার রিকোয়েস্ট করে বলবো, যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকে বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি আর বেশি দীর্ঘায়িত করব না, সকলকে আরও একবার অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই খুব খুব ভালো থাকবে।